আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি শেখাবো অ্যাকাউন্টিং ইকুয়েশন। ওই জন্য আমি একটা ম্যাথ নিয়েছি। এটা বুঝিয়ে দেওয়ার মাধ্যমেই আশা করি তোমরা বুঝতে পারবা। এই ম্যাথটা কিন্তু 2024 সালে এসেছে, মানে গত বছরে এসেছিল। শুরু করা যাক নাকি? 1 নাম্বার, 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ। তোমরা কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবা, বা তোমাদের যদি বই থাকে, বইয়ের 2024 সালে যে কোশ্চেনটা এসেছিল সেখান থেকেই দেখতে পারো। আমি জাস্ট কোশ্চেনগুলো তুলেছি এবং এটি সলভ করে দেব। 1 নম্বর, দ্য ওয়ানার সোল্ড হিজ পার্সোনাল ভেহিকেলস ফর টাকা 2 লাখ। তাহলে ওয়ানার্স মানে এখানে কি, একজন মালিক সেল করছে তার পার্সোনাল যানবাহন ফর টাকা 2 লাখ, 2 লাখ টাকার জন্য। অ্যান্ড ব্রড হিজ ক্যাপিটাল 1,60,000। এখন কথা হচ্ছে যে আমরা এটার ইকুয়েশন কিভাবে করব। এখানে একটা বিষয় আছে, দ্য ওয়ানার সোল্ড হিজ পার্সোনাল ভেহিকেলস ফর টাকা 2 লাখ, মানে মালিক তার ব্যক্তিগত যন্ত্র কী করছে, বিক্রি করেছে, কিন্তু এই 2 লাখ টাকা সে ব্যবসায় কোনো খাটায়নি। পরে লেখা আছে ব্রড হিজ ক্যাপিটাল 1,60,000, মানে এই ক্যাপিটাল এনেছে 1,60,000 টাকায়। 2 লাখ টাকা, এই 2 লাখ টাকা কিন্তু কোনো কাজে আসেনি, খালি মালিক তার জিনিসটাকে বিক্রি করেছে, কিন্তু এটা কোনো ব্যবসাতে আসেনি। যতক্ষণ ব্যবসায় কোনো টাকা না আসবে ততক্ষণ এটা ক্যাপিটাল হবে না। কিন্তু এখানে ক্যাপিটাল হিসেবে কি নিয়ে এসেছে, 1,60,000। ওই জন্য আমরা ওই 1,60,000 দিয়েই ইকুয়েশনটা করব। তাহলে ডেট, জান বা জানু, আমরা যেহেতু এখন ইংলিশ কোর্স, ওই হিসেবে আমরা জান লিখব। অনেক দুষ্টু ছেলেপেলে আছে, জানু করবে, জান করবে। তাহলে আমাদের ক্যাশ হচ্ছে 1,60,000 আর ক্যাপিটাল হচ্ছে 1,60,000। আমরা এটা রিমার্ক কী দেবো, ইনভেস্টমেন্ট। এখন একটা কথা হলো যে এই রিমার্ক বা কমেন্ট, এই জিনিসটা কীভাবে কী করব। এই রিমার্কটা পুরাটাই আসবে এই অনার্স ইকুইটির ওপর, পুরাটাই ডিপেন্ড করে এই অনার্স ইকুইটির ওপর। এই যে ক্যাপিটাল, ড্রয়িংস, রেভিনিউ, এক্সপেন্স, এই 4টা জিনিস আছে। আমরা যদি দেখি আমাদের ট্রানজ্যাকশানে কোথাও ক্যাপিটাল সম্পর্কে আছে, তাহলে রিমার্কসে ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল জাতীয় যেগুলো, ড্রয়িংস উত্তোলন সম্পর্কে যদি আসে, রিমার্কে উত্তোলন, আবার রেভিনিউ থাকলে বা এক্সপেন্স থাকলে একই। এক কথায় এই 4টা জিনিসের উপর যেগুলো প্রভাব ফেলবে সেগুলোই আমরা এই কমেন্টে লিখব। তাহলে আমাদের জানুয়ারি 1 তারিখ শেষ। আশা করি বোঝা গেছে, এক নাম্বারটা বোঝা গেছে। 2, পেইড হাউস রেন্ট টাকা 5,000। তাহলে কী করলাম, যে বাড়ি ভাড়া দেওয়া হলো 5,000 টাকা। পেইড বলছে মানে কি, ক্যাশ, মানে নগদ দিয়ে দিয়েছে। পেইড বলছে মানে হচ্ছে নগদ দিয়ে দিয়েছে। তাহলে জানুয়ারি 2 তারিখ, তাই না? তাহলে আমি যখন নগদ টাকা দিলাম, কোথাও আমি দিয়ে দিলাম, তখন আমার টাকাটা কি, আমার ব্যবসা থেকে চলে গেল, মানে আমার ব্যবসার যে টাকাটা ছিল, সম্পদটা ছিল, সেটা আমার কি কমে গেল। এই কমে যাওয়ার কারণে ক্যাশ হিসেবে আমরা কী করলাম, 5,000 টাকা বাদ দিয়ে দিলাম। এটা কি আমাদের ক্যাশ কমে গেল। আর এটা এভাবে হিসাব রাখবো যে পেইড হাউস রেন্ট টাকা 5,000, 5,000 টাকা কি হাউস ভাড়া, মানে কি নগদ দিয়ে দিল, মানে 5,000 টাকা বাদ। এখন কোথা থেকে দিল সেটা দেখব। এই যে আমি ভাড়াটা দিলাম, এটা আমার জন্য কি একটা খরচ, কারণ দোকানের মানে আমার প্রতিষ্ঠানের যে ভাড়া বলি বা স্যালারি, অ্যাডভার্টাইজিং, এগুলা কি আমার জন্য একটি খরচ। তাহলে এখানে আমি খরচ হিসেবে এক্সপেন্সে 5,000 টাকা বাদ দিলাম, কারণ কি
মালিকানা সত্ত্ব থেকে আমার 5,000 টাকা কমে গেল, আমার প্রতিষ্ঠান থেকে টাকা কমে গেল, ওই জন্য 5,000 টাকা আমি এক্সপেন্স খরচ হিসেবে দেখালাম। তাহলে এখানে কি হবে, রেন্ট এক্সপেন্স। বোঝা গেল? এই যে আমরা খরচ করলাম, এক্সপেন্সের উপর প্রভাব পড়লো, কিন্তু কী বিষয়ে, রেন্ট এক্সপেন্স, ওই জন্য আমরা রেন্ট এক্সপেন্স দিলাম কমেন্টে। জানুয়ারির 5 তারিখ কি বলেছে, পারচেজ মার্কেন্ডাইজ ফর ক্যাশ টাকা 50,000। তাহলে আমরা কি করলাম, যে মার্কেন্ডাইজ কিনলাম নগদে, ক্যাশ মানে নগদ, টাকা 50,000। তাহলে আমরা কিনলাম নগদে, নগদে মানে ক্রয় করেছি, তার মানে আমার এখানে ক্যাশ থেকে আগে 50,000 বাদ হবে কোনো কথা ছাড়া, কারণ আমি ক্রয় করেছি, আমার টাকা কিন্তু চলে গেছে, ওই জন্য মাইনাস। এখন কী কারণে গেল, পারচেজ মার্কেন্ডাইজ মানে আমি কি করলাম, এই মার্চেন্ডাইজ ক্রয় করলাম তাই গেল। তাহলে মার্কেন্ডাইজ কিনলাম 50,000 টাকাতে, হিসাব শেষ। ইকুয়েশন খুব সহজ, খুব একটা কঠিন না, হালকা একটু মনোযোগ দিলে বোঝা যাবে। আমরা যদি এবার 8 তারিখে আসি, জান 8 তারিখ কি বলেছে, পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম হাবিব, এই যে বিষয়, বোঝার বিষয়, টাকা 80,000 অন অ্যাকাউন্ট। যদি ফ্রম দিয়ে মানে এক কথায় কোনো কোম্পানির নাম বা কোথা থেকে কিনেছি এগুলো যদি দেওয়া থাকে, আমরা কি মনে করবো এটা বাকি, বা ওয়ান অ্যাকাউন্ট দেওয়া আছে বাকি। যখন দেখব কোথাও পেইড বলেছে বা ক্যাশ বলেছে, সেটা হচ্ছে নগদে দেওয়া হয়েছে বাকি। আর যদি কোথাও দেখি ওয়ান অ্যাকাউন্টস আছে বা ওয়ান ক্রেডিট আছে বা কোনো যার কোম্পানির কাছ থেকে নিলাম সে কোম্পানির নাম আছে, সেই ক্ষেত্রে আমরা এটা কি বুঝবো, বাকিতে কিনেছে। তাহলে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম হাবিব টাকা 80,000 ওয়ান অ্যাকাউন্ট, এই ওয়ান অ্যাকাউন্টটা বলে দিয়েছে আমাদের যে হ্যাঁ বাকিতে কিনেছে 80,000 টাকার পণ্য। কার কাছ থেকে, হাবিবের কাছ থেকে। তা আপনার কী করলেন, তুমি হচ্ছে এই হাবিবের কাছ থেকে কি তোমার প্রতিষ্ঠানের জন্য এই 80,000 টাকা মার্চেন্ডাইজ কিনলেন। তাহলে এই যে আমি এটা কিনা হলো, 80,000 টাকা কিনা হলো, এটা আমার জন্য কি একটা দায়, কারণ কি এই টাকাটা আমার কাছে পাবে, আমি এখনও কিন্তু টাকা দেই নাই। তাহলে দায় হিসেবে আগে 80,000 টাকা আমরা লিখলাম, অ্যাকাউন্টস পেয়েবল 80,000 টাকা লিখলাম, অ্যাকাউন্টস পেয়েবল শেষ। মার্চেন্ডাইজ ইনভেন্টরি কত, 80,000 টাকা, আমাদের হিসাব শেষ। আমরা যদি 12 নম্বরে যাই, borrowed টাকা 60,000 ফ্রম আইবাসি ব্যাংক অ্যান্ড সাইন্ড এ নোটস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল আর নোটস পেয়েবল দুইটা কিন্তু আলাদা জিনিস। অ্যাকাউন্টস পেয়েবল মানে আমরা জাস্ট এটা মৌখিক চুক্তি, আর নোটস পেয়েবল মানে এটি লিখিত চুক্তি। মানে অ্যাকাউন্টস পেয়েবল আমি হলো 5,000 টাকার পণ্য দিলাম, বললাম যে হলো তোমাকে দিলাম, তুমি বললাম যে তুমি টাকাটা পরে দিও, তাহলে এটা কি বাকি, মানে এটা হবে অ্যাকাউন্টস পেয়েবল। আর আমি তোমাকে যখন পণ্যটা দিলাম তখন আমি কি করলাম, একটা নোট নিলাম, নোটে আমি লিখে নিলাম যে সিগনেচার বা যা হোক, এটা নোটে লিখে নিয়ে আমি বললাম যে এই টাকাটা এরকম এরকম সব কিছু নোটে লিখলাম, এটা হয়ে যাবে নোটস পেয়েবল। আশা করি বোঝা গেছে। তাহলে borrowed টাকা 60,000 ফ্রম আইবাসি ব্যাংক। তাহলে আমরা এই টাকাটা কি borrowed মানে আমরা কি নিলাম, নগদ টাকায় তো নিলাম ব্যাংক থেকে, ব্যাংক থেকে তো আর বাকি দিবে না, ব্যাংক থেকে আমরা কি নগদ টাকা নিলাম কত, 60,000। তা জানুয়ারির 12 তারিখে যাই আমরা, তাহলে কি 60,000 টাকা ক্যাশ, কারণ নগদ টাকা নিলাম। আর আমাদের কি হলো, এটা একটা নোটস পেয়েবল, তার মানে 60,000 টাকা। ব্যাংক তো আমাকে টাকা ছেড়ে দিবে না, একটা নোটসের মাধ্যমে কি করলো, আমাকে আর 60,000 টাকা ঋণ দিল ব্যাংক। তো এই 60,000 টাকা তো আমাকে ছেড়ে দিবে না, টাকা তো নিবে, ওই জন্য এটা নোটস পেয়েবলে 60,000 টাকা। জানুয়ারি 15। কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 15 নম্বর,
সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 80,000, কস্ট 60,000। এখানে বিষয় আছে, সেল করছি মার্চেন্ডাইজ 80,000 টাকাতে, কিন্তু এই 80,000 টাকা যে মার্চেন্ডাইজটা আমি সেল করলাম এটার আসল দাম কিন্তু 60,000 টাকা। এটা কিন্তু আমি জানি, কিন্তু আমি যার কাছে বিক্রি করছি সে আর জানে না। তোমার দোকানে একটা পণ্যের মূল্য কীরকম সেটা তুমি জানো, তোমার লাভ কত হচ্ছে তুমি জানো, ওইটাই তুমি 80,000 টাকা দিয়ে এই পণ্যটা তুমি মার্চেন্ডাইজ সেল করলেন। এই 80,000 টাকার ভিতরে তোমার হিসাব করে দেখা গেল ওটার মূল্য, আসল মূল্য হচ্ছে 60,000, মানে লাভ হচ্ছে 20,000 টাকা। লাভ কত? 20,000। তাহলে আমরা লিখি, তাহলে আমাদের কি টাকা আসলো কত? সেল করলাম, কিন্তু ক্যাশ, এই যে ক্যাশ নগদ আমরা সেল করেছি, মানে নগদ টাকা আমার বেড়ে গেল কত? 15। তাহলে আমার নগদ টাকা কত? 80,000 টাকা। 80,000 টাকা বেড়ে গেল ক্যাশ। এখন আমি তো 80,000 টাকার মানে কি আমার কিন্তু আমি 60,000 টাকার কী করলাম? আমি 60,000 টাকার মার্চেন্ডাইজ সেল করলাম। তাহলে মার্চেন্ডাইজ থেকে 60,000 বাদ, তাহলে আমার লাভ হলো কত? 20,000। এটা আমার জন্য আয় বা রেভিনিউ, 20,000 টাকা। ঠিক আছে, এবার জানুয়ারির 20 তারিখ, সোল্ড মার্চেন্ডাইজ টাকা আলাল টাকা 1,10,000, কস্ট টাকা 70,000। তাহলে এখানে কি বললো যে সোল্ড মার্চেন্ডাইজ, মানে আমরা সেল করলাম মার্চেন্ডাইজ কি আলালের কাছে কত? 1,10,000 টাকার সেল করলাম, কিন্তু সেটার প্রকৃত দাম হচ্ছে 70,000। এটা আর এটা সেম, জাস্ট পার্থক্য এতটুকুই, এটা আমরা ক্যাশে দিয়েছিলাম আর এটা আমরা দিলাম বাকিতে। তাহলে আমরা এই সেলটা করেছিলাম ক্যাশে আর এই সেলটা আমরা করেছি কি বাকিতে, পার্থক্য এতটুকুই। তাহলে আমরা যে 1,10,000 টাকা করলাম, তাহলে এটা আমার জন্য কি? অ্যাকাউন্টস রিসিভেবল, কারণ এই টাকা আমি পাবো, এখন পাই নাই কিন্তু আমি পাবো, ওই জন্য এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল হিসেবে জমা হবে। তাহলে আমরা যদি 20 তারিখে আসি, অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে 1,10,000, কিন্তু এটার কস্ট প্রাইস কত? 70,000। তাহলে আমাদের মার্চেন্ডাইজ থেকে যাবে বাদ 70,000। তাহলে আমার লাভ হলো কত? আমার লাভ হলো কত? তাহলে 40,000। আমার লাভ হলো 40,000। তাহলে আমাদের কত এখানে লাভ হলো? 40,000 টাকা। ঝামেলা শেষ, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা 30 তারিখে যাই। 30 তারিখ কী বলেছে? পেমেন্ট রিসিভড ওয়ান অ্যাকাউন্ট টাকা 60,000। তাহলে আমরা কী করলাম? যে বাকিতে যে 60,000 টাকার পণ্য দিয়েছিলাম তার পেমেন্টটা আমরা কী করলাম? গ্রহণ করলাম, তাই না? এই 60,000 টাকা আমি যখন গ্রহণ করলাম, তাহলে আমরা যদি একটা ট্রানজ্যাকশন করতে যাই, জানুয়ারি 30 ট্রানজ্যাকশান কী হবে? 30-এর টাকা পেলাম আমি 60,000। এটা কি আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলে, মানে আমি তো পাইতাম, এই যে একটু আগে আমরা দেখলাম না অ্যাকাউন্টস রিসিভেবল, মানে আমি যখন বিক্রি করলাম অ্যাকাউন্টস রিসিভেবলে 1,10,000 পাইতাম, তার ভিতরে আমাকে পেমেন্ট দিল কত? 60,000 টাকা। তাহলে আমার এখানে কি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 60,000 টাকা বাদ চলে যাবে, কারণ আমার অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেল আর ক্যাশ আমার বেড়ে গেল 60,000 টাকা। তাহলে আমাদের ট্রানজ্যাকশান শেষ, জান 31। পেইড স্যালারি টাকা 15,000 টাকা। ওই যে বললাম স্যালারি বা রেন্ট বা অ্যাডভার্টাইজিং যে এক্সপেন্সগুলো রয়েছে এগুলো আমার জন্য খরচ। তাহলে আমি পেইড স্যালারি, তাহলে আমি স্যালারি দিলাম 15 টাকা। পেইড বলছিলাম মানে নগদ, পেইড বলছে মানে নগদে দিয়েছে, বাকিতে দেয় নেই, তাহলে 15,000 টাকা।
তাহলে স্যালারি 15,000 টাকা কী হলো, আমার নগদ থেকে চলে গেল, মানে কি আমার ক্যাশ চলে গেল 15,000। আর এটা আমার জন্য কি একটি খরচ, যার কারণে এখান থেকে 15,000 বাদ যাবে। আমাদের ট্রানজ্যাকশান শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আরেকবার রিভিশন দিচ্ছি। 1 নম্বর, দ্য ওনার সোল্ড হিজ পার্সোনাল ভেহিকেলস ফর টাকা 2 লাখ অ্যান্ড ব্রট হিজ ক্যাপিটাল 1,60,000। এখানে অনেকে এই 2 লাখ দিয়ে ট্রানজ্যাকশান করবে, কিন্তু এই 2 লাখ কোনো ট্রানজ্যাকশানে আসবে না, কারণ যে মালিক তার ব্যক্তিগত একটি যানবাহন কী করেছে, 2 লাখ টাকাতে বিক্রি করেছে, কিন্তু এ টাকাটা তার ব্যবসাতে দেয় নাই। তার ব্যবসাতে দিয়েছে কত, ব্রট হিজ ক্যাপিটাল 1,60,000। তার ব্যবসাতে মোট খালি 1,60,000 দিয়েছে। ওই জন্য আমরা 1 নম্বরে 1 তারিখে কী করলাম, ক্যাশ হিসেবে 1,60,000, ক্যাপিটাল 1,60,000। এই ইনভেস্ট এগুলো তোমরা একটু বসে নিবা, তাহলে হবে। আবার 2 নম্বরে যদি যাই, পেইড হাউস রেন্ট 5,000 টাকা। পেইড করেছে মানে নগদে করেছে কত, হাউস রেন্ট মানে বাসা ভাড়া 5,000 টাকাতে। তাহলে নগদে যখন আমি করলাম, আমার নগদ টাকা কমে গেল, 5,000 টাকা করলাম, কারণ এটা আমার জন্য একটি খরচ। তাহলে আমার 5,000 টাকা এই যে নগদ টাকা আমার কমে গেল। আর এটা কি এক্সপেন্স, আমার নগদ টাকা কমে গেল, কারণ এই অনার সিকিউরিটি থেকে আমার কি 5,000 কমে গেল, ওই জন্য এটা আমরা বিয়োগ করলাম। অনেকে আবার বলতে পারে যে এখানে আবার যোগ করলাম না কেন, কারণ এটির খরচ তো খরচ বেড়ে গেল, কিন্তু এখানে আমাদের অনার সিকিউরিটি থেকে কিন্তু টাকা কমে যাচ্ছে, ওই জন্য এইটা হচ্ছে মাইনাস, এক্সপেন্সে মাইনাস। 3 নম্বরে যদি যায় না, 5 তারিখে এটা পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 50,000। আমি 50,000 টাকা কি 50,000 টাকা নগদে মার্চেন্ডাইজ ক্রয় করলাম। তা আমি যখন মার্চেন্ডাইজ ক্রয় করলাম কি 50,000 নগদে করছি, মানে আমার নগদ টাকা কমে গেল। এই যে 50,000 টাকা আমার নগদ টাকা কমে গেল। আর এটা কী কারণে করলো, কি মার্চেন্ডাইজ কিনলাম পারচেজ, ওই জন্য মার্চেন্ডাইজ বেড়ে গেল। এখন আমরা 8 তারিখে যদি আসি, 8 তারিখে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম হাবিব। ওই যে একই জিনিস, আমরা জাস্ট এটা পারচেজ করেছিলাম নগদে, আর এটা হচ্ছে পারচেজ করলাম কি বাকিতে। ফ্রম হাবিব ওয়ান অ্যাকাউন্ট বা ওয়ান ক্রেডিট যদি থাকে কোথাও, তাহলে আমাদের বুঝতে হবে এটা বাকিতে লেনদেন হয়েছে। তাহলে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম হাবিব টাকা 80,000 ওয়ান অ্যাকাউন্ট। তাহলে আমরা কী করলাম, বাকিতে। তাহলে আমাদের এখানে অ্যাকাউন্টস পেয়েবল, কারণ সে আমার কাছে 80,000 টাকা পাবে, আমাকে ছাড় দিয়ে দেয়নি, ওই জন্য অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে 80,000 টাকা বসলো। এবং আমি মার্চেন্ডাইজ কিনলাম 80,000 টাকাতে, ওই যে 80,000 টাকা যোগ হয়ে গেল। জানুয়ারি 12 তারিখে যদি আমরা আসি, 12 borrowed টাকা 60,000 ফ্রম আইবিআইসি ব্যাঙ্ক অ্যান্ড সাইন্ড এ নোটস পেয়েবল। যদি যে নোটস পেয়েবল আর অ্যাকাউন্টস পেয়েবলের ভিতরে পার্থক্য হচ্ছে যে আমরা একটা মৌখিক চুক্তি আর একটা লিখিত চুক্তি। যখন আমরা মুখে চুক্তি করে দেবো যে হ্যাঁ আপনাকে এতদিন পর টাকা দেবো বা এই টাকাটা বাকি রাখেন, সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। আর যখন নোটের মাধ্যমে করব বা লিখিত কোনো মাধ্যমে করব, কোনো কাগজে লিখিত করার মাধ্যমে, সেটা হচ্ছে নোটস পেয়েবল। তাহলে borrowed টাকা 60,000 ফ্রম আইবিআইসি ব্যাঙ্ক। তাহলে আইবিআইসি ব্যাঙ্ক থেকে কী করলাম, 60,000 টাকা নিলাম। এই টাকাটা কিন্তু আমি নগদে নিলাম, বাকিতে নিই নাই, কারণ ব্যাংক তো নগদই দেয় টাকা। তাহলে 60,000 টাকা যখন নিলাম, এই যে আমার নগদে 60,000 টাকা বেড়ে গেল। এবং এই যে নোটস পেয়েবল ছিল, এই নোটস পেয়েবলে 60,000 টাকা যোগ হয়ে গেল, কারণ সে ব্যাংক আমার কাছ থেকে টাকা নেবে, আমাকে এককালীন দিয়ে দেয় নাই, ওই জন্য নোটস পেয়েবল হিসেবে 60,000 টাকা। 15 নম্বর যদি আসি, সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ। তাহলে আমরা সেল করছি মার্চেন্ডাইজ ফর ক্যাশ নগদে 80,000 টাকা, কিন্তু এটার কস্ট প্রাইস হচ্ছে কত, 60,000 টাকা। তাহলে যখন এরকম প্রশ্ন আসবে, এগুলো আসার সম্ভাবনা ভালো, এগুলো ইম্পর্টেন্ট। যেমন সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 80,000 এবং তার কস্ট প্রাইস হচ্ছে 60,000। তাহলে আমরা ক্যাশ হচ্ছে 80,000 টাকাতে আমরা কী করলাম, সেল করলাম, তার মানে 80,000 টাকা আমার জন্য ইনকাম, মানে রেভিনিউ হওয়ার কারণে 80,000 টাকা আমার ক্যাশ বাড়লো। এবং এই যে আমার যে মার্চেন্ডাইজটা 60,000 টাকাতে আমি কিনেছিলাম, ওইটা আমার মার্চেন্ডাইজ থেকে 60,000 কমে গেল, আমার লাভ হলো কত, 20,000। তাহলে এটা আমাদের হচ্ছে সেলস রেভিনিউ লিখে দিলাম। সেলস রেভিনিউ লিখে দিলাম। আমরা যদি এবার 20 তারিখে আসি, সোল্ড মার্চেন্ডাইজ টু আলাল টাকা 1,10,000, কস্ট প্রাইস কত, 70,000। ওই একই, এটা জাস্ট নগদে, এটা হচ্ছে বাকিতে। তাহলে আমি বাকিতে যখন বিক্রয় করলাম, সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, কারণ টাকাটা আমি পাবো পরবর্তীতে। তাহলে 1,10,000 টাকাতে আমি বিক্রি করলাম, কিন্তু তার কস্ট প্রাইস হচ্ছে 70,000 টাকা। তাহলে এই 1,10,000 টাকা কি আমার জন্য
ইনকাম বা আয় বা রেভিনিউ, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল 1,10,000 টাকা, আর মার্চেন্ডাইজের 70,000 টাকা, কিন্তু এটা কস্ট প্রাইস হচ্ছে 70,000, ওই জন্য 70,000 বাদ দিলাম, কিন্তু আমার লাভ হলো কত 40,000, এই যে 40,000 যোগ হয়ে হলো, এটাও সেলস রেভিনিউ। এবার যদি আমরা 30 তারিখে আসি, পেমেন্ট রিসিভড অন অ্যাকাউন্ট টাকা 60,000, আমি কি করলাম যে পেমেন্টটা রিসিভ করলাম, মানে টাকাটা রিসিভ করলাম অন অ্যাকাউন্ট, বাকিতে আমি যে সেল করছিলাম সে টাকাটা আমি রিসিভ করলাম, টাকা কত 60,000 টাকা। তাহলে যে দেখেন আমরা অ্যাকাউন্টস রিসিভেবল কিন্তু পাইতাম 1,10,000 পাইতাম, ওই যে আমরা 60,000 টাকা পেমেন্ট করলো, ওই জন্য 60,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ, এটা আমি নগদ টাকা পেলাম, নগদ টাকা বেড়ে গেল, 60,000 টাকা যোগ হলো। এবার আমরা যদি 31 তারিখে আসি, পেইড স্যালারি টাকা 15,000, তাহলে এই স্যালারি কি আমার জন্য একটি এক্সপেন্স, তাহলে এক্সপেন্স হওয়ার কারণে কি আমার পেইড করলাম, মানে আমার নগদ টাকা কমে গেল, ওই জন্য ক্যাশ থেকে আমি 15,000 টাকা বাদ দিলাম, এবং এটা আমার জন্য একটি খরচ, ওই জন্য এখান থেকে আমরা 15,000 টাকা বাদ দিলাম, তাহলে স্যালারি এক্সপেন্স। এখন আমরা এটা পুরো টোটাল দেখব, 2,90,000, এটা 50,000, 2,90,000, দুঃখিত, এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 80,000, এটা 60,000, 1,60,000, এটাতে না, এটা হচ্ছে 60,000, পঞ্চাশ থেকে 45,000 মাইনাসে 65,000, যদি আমরা এটা হিসাবটা নিই তাহলে আমাদের কত হবে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো প্রবলেম হয় কমেন্ট করবা, আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবা, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবা না, আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। এরকম আরও ভিডিও দেব ইনশাল্লাহ, তো উপকৃত হলে কমেন্ট করবা, ভালো লাগলে কমেন্ট করবা, ইনশাল্লাহ আমি আরও ক্লাস দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।